বন্ধু, তুমি তো কত কষ্টের কাজ করো, তবুও তুমি তোমার পরিবারের ভরণ পোষণ দিতে পারছো না। কি ব্যাপার? আরে ভাই, আমি আর তোমায় কি বলবো। আমি পরিশ্রম তো অনেক করি, কিন্তু যতখানি পরিশ্রম করি ততখানি আনাজ আমি জোগাতে পারি না। কি করব ভাই, এই এতটুকু আনাজ দিয়েই আমাকে আমার পুরো সংসার চালাতে হয়। এবার তুমিই বলে দাও বন্ধু, আমি কি করি? ভাই আমার, তুমি চিন্তা করো না, আমি রাজামশাইয়ের সাথে আজকেই কথা বলছি। মহারাজ তোমাকে অবশ্যই কাজে লাগিয়ে দেবেন। পরের দিনই পান্নালাল রাজামশাইয়ের সাথে কথা বলে। মহারাজ, তিনি খুব সৎ ব্যক্তি, তিনি আমাদের সাথে যোগ দিলে আমরা আমাদের বাগানকে আরো সবুজ করে তুলতে পারবো। ঠিক আছে পান্নালাল, তুমি কালকেই তোমার বন্ধুকে তোমার সাথে করে নিয়ে এসো। পরের দিন পান্নালাল তার বন্ধু হীরালালকে মহারাজের কাছে নিয়ে যান। হীরালাল, তোমাকে তোমার বন্ধুর সাথে মিলে এই বাগানের দেখাশোনা করতে হবে। যদি তুমি এখানে সততার সহিত কাজ করো তাহলে খুব তাড়াতাড়ি তোমার মাইনে বাড়িয়ে দেওয়া হবে। আমি তোমাকে প্রত্যেক মাসে 40টি সোনার মোহর দেব। ঠিক আছে মহারাজ, আমি পুরো সততার সাথে এখানে কাজ করব। মহারাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই কাজের যোগ্য ভেবেছেন। পরের দিনই হীরালাল পান্নালালের সাথে কাজ করতে শুরু করে। এইভাবেই অনেক দিন কেটে যায়। আরে পান্নালাল, আজ তোমার কি হলো? আজ কি তুমি রাজমহলে যাবে না? আরে ভাই, তোমাকে আমি আর কি বলবো, আজ তুমি একাই চলে যাও। আজ আমার শরীরটা ততটা ভালো নেই। মহারাজকে বলে দিও যে আমি আজ যেতে পারবো না। হীরালাল একাই যায় ও একাই বাগানের কাজ করতে শুরু করে দেয়। আরে হীরালাল, আজ তুমি একাই বাগানে কাজ করছো? পান্নালাল কোথায়? পান্নালাল কেন আসেনি? মহারাজ, আজ পান্নালালের শারীরিক অবস্থা ভালো না, এই জন্য ও কাজে আসেনি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আরামে কাজ করো। হীরালাল, তুমি আজ এই স্থানে একটি বৃক্ষরোপণ করবে। ঠিক আছে মহারাজ, আমি কিছুক্ষণের মধ্যেই এখানে একটি গাছ লাগিয়ে দেব। হীরালালের এই কথা শুনে মহারাজ সেখান থেকে চলে যায়। আমি ফুলগুলোকে তো জল দিয়ে দিয়েছি, চলো এই স্থানে একটি গর্ত করে একটি গাছ লাগিয়ে দিই। এই ভেবেই হীরালাল গর্ত খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ গর্ত খোঁড়ার পর হঠাৎ হীরালালের কোদালে একটা বস্তু টোকা লাগে। আরে এ কি, এই আওয়াজ কিসের ছিল? আমার মনে হয় এখানে কোনো জিনিস অবশ্যই আছে। আমি এক কাজ করি, তাড়াতাড়ি এই জায়গাটাকে খুঁড়ে ফেলি। হীরালাল তাড়াতাড়ি করে ওই জায়গাটা খুঁড়ে ফেলে। আরে বাহ, এটা তো একটা সিন্দুক। অবশ্যই এর ভিতরে কোনো দামি বস্তু থাকবে। চলো এটাকে আমি খুলেই দেখি। হীরালাল যেই সিন্দুকটি খোলে তো দেখতে পায়। আরে বাহ, এই সিন্দুক তো সোনার মোহরে ভর্তি। চলো আমি তাড়াতাড়ি করে এই সিন্দুকের খবর রাজাকে গিয়ে দিই। মহারাজ, শিগগির চলুন, বাগানে এক পুরনো সিন্দুক পাওয়া গিয়েছে। আরে বাহ হীরালাল, এই সিন্দুক তো আমার পূর্বপুরুষদের। এই সিন্দুককেই তো আমি কত বছর ধরে খুঁজছি, কিন্তু আমি এই সিন্দুক পাইনি। আর আজ তুমি এই সিন্দুকটি খুঁজে বের করে আমাকে অনেক খুশি করেছো। আজ তুমি তোমার সততার স্পষ্ট প্রমাণ দিলে। এই জন্য আমি তোমাকে কিছু পুরস্কার দিতে চাই হীরালাল। বলো হীরালাল, তোমার কি পুরস্কার চাই? মহারাজ, ভগবানের কৃপায় আমিও আমার সন্তান দুবেলা খাবার পেয়েই যাই। আমি যতটুকু রোজগার করি আমি তাতেই খুশি। আর মহারাজ, এই সিন্দুক তো আপনার পূর্বপুরুষদেরই ছিল, তাই এই সিন্দুকের উপর শুধু আপনারই অধিকার রয়েছে।
আরে বাহ হীরালাল, তুমি তো সত্যি একজন মহান ব্যক্তি যার এই পার্থিব বিষয়ের সাথে কোনো সম্পর্ক নেই। তোমাকে দেখে আমি মুগ্ধ হীরালাল। আজ আমি তোমাকে আমার মন্ত্রী ঘোষণা করছি। পরের দিন থেকেই হীরালাল মন্ত্রী হয়ে যায়। আরে সৈনিক ভাই, আজ আমার বন্ধু হীরালাল কাজে আসেনি, কি ব্যাপার? আরে পান্নালাল ভাই, এখন হীরালাল আর মালি নেই, ও তো এখন রাজ্যের মন্ত্রী হয়ে গেছে। মহারাজ হীরালালকে মন্ত্রী বানিয়ে দিয়েছে। কি, আমার বন্ধু মন্ত্রী হয়ে গেছে? আরে বাহ, এর থেকে খুশির খবর আমার কাছে আর কী বা হতে পারে। সৈনিক ভাই, আমি এক্ষুনি আমার বন্ধুর সাথে একটু দেখা করতে চাই। আরে না পান্নালাল, তুমি ভিতরে যেতে পারবে না। যাও, গিয়ে তুমি তোমার কাজ করো, তোমার ভিতরে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু সৈনিক ভাই, ও তো আমার বন্ধু, তাহলে আমি কেন আমার বন্ধুর সাথে দেখা করতে পারবো না? পান্নালাল বারবার বলার পরেও সৈনিক পান্নালালকে ভিতরে যেতে দেয় না। এই দেখে পান্নালাল খুবই দুঃখিত হয়ে যায় আর ও বাগানে কাজ করতে চলে যায়। কিন্তু কাজে তার মন বসছিল না, হীরালালকে ছাড়া। সৈনিক, যাও, মন্ত্রীমশাইকে ওনার বাড়ি পৌঁছে দিয়ে এসো। রাজার আদেশ হতেই সৈনিক হীরালালকে রথে বসিয়ে নেয়। ঠিক তখনই তার বন্ধু পান্নালাল চলে আসে। আরে ভাই, তুমি তো মন্ত্রী হয়ে গেছো, আমার কাছে এর থেকে খুশি আর কি হতে পারে? আমি তোমার মঙ্গল কামনা করি বন্ধু। বন্ধু, তুমি যদি কিছু মনে না করো, আমিও তোমার সাথে যেতে চাই। না পান্নালাল, তুমি মন্ত্রী মশাইয়ের সাথে যেতে পারবে না। এই রথ শুধুমাত্র মহারাজ ও মন্ত্রীদের জন্য, এই রথে তুমি বসতে পারবে না। এই কথা শুনে পান্নালাল আরও অনেক দুঃখিত হয়ে পড়ে। পান্নালালকে দুঃখিত দেখে হীরালালও দুঃখিত হয়ে যায়। সৈনিক সাথে সাথেই হীরালালকে ওইখান থেকে নিয়ে চলে যায়। আরে এ কি, বাগানের এই গাছগুলো হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে কেন? দেখতে দেখতে এই গাছ কিছু সময়ে পুরো শুকিয়ে যায়। এই দেখে পান্নালাল ভীষণ চিন্তায় পড়ে যায়। আরে এ কি, সব গাছ শুকিয়ে যাচ্ছে কেন? এই বাগান তো মহারাজের অত্যন্ত প্রিয়। এই বাগানের যদি কিছু হয় তো মহারাজ আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন। আমাকে তাড়াতাড়ি করে এই সব কথা মহারাজকে গিয়ে বলতে হবে। পান্নালাল তাড়াতাড়ি মহারাজের কাছে যায় আর সমস্ত কথা খুলে বলে। কিন্তু পান্নালাল হঠাৎ করে গাছগুলো এভাবে শুকিয়ে গেল কেন? আসলে আসলে এর কারণটা কি? মহারাজ, এমনটি হওয়া সম্ভব। গাছের উপর যদি কোনো বড়সড় রোগের লক্ষণ দেখা দেয়, তাহলে গাছ ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে। মন্ত্রীমশাই, তাহলে কি এই রোগটাকে আটকানোর মতো কোনো উপায় নেই? মহারাজ, এর উপায় তো আছে, কিন্তু উপায় বড়ই কঠিন। আমার সাথেও একবার এরকম হয়েছিল মহারাজ। আমার ফসলও প্রায় সব নষ্ট হয়ে গিয়েছিল। ঠিক তখনই এক সাধুর থেকে এর উপায় আমি জিজ্ঞেস করেছিলাম। মহারাজ, কালিকাঞ্জা বনে এক জাদুকরী কথা বলা গাছ আছে। যদি ওর পাতা আমরা পেয়ে যাই, সেই পাতার রস জলের মধ্যে মিশিয়ে ওই গাছগুলোতে ছিটিয়ে দিলে, তাহলে আবার আমাদের বাগান পুনরায় ঠিক হয়ে যাবে। তাহলে ঠিক আছে পান্নালাল, তুমি গিয়ে তাহলে ওই গাছের পাতা তুলে নিয়ে এসো। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু ওই গাছ থেকে পাতা তুলে আনা সবার পক্ষে সম্ভব না। ওই গাছ আগে ধাঁধা জিজ্ঞেস করে, তারপর নিজের পাতা দেয়। তাহলে তো আরোই ভালো কথা, আমিও একটু দেখি আমাদের পান্নালাল কতটুকু বুদ্ধিমান। মহারাজ, যদি আমি অনুমতি পাই, তাহলে আমিও পান্নালালের সাথে যেতে চাই। না মন্ত্রীমশাই, এই ছোটখাটো কাজ তো আমাদের চাকররাও করতে পারবে, তোমার ওখানে যাবার কোনো প্রয়োজন নেই। রাজা এই বলে পান্নালালকে পাতা আনার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু হীরালাল তার বন্ধুর জন্য অনেক চিন্তিত ছিল। পান্নালাল সেই গাছকে খুঁজতে খুঁজতে সেই কালিকাঞ্জা বনে পৌঁছে যায়। আমি কি করি, কিভাবে খুঁজি? আসলে ওই জাদুকরি গাছ কোনটা?
আমি এক কাজ করি, এইখানে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করি। যদি এখানে কোনো জাদুকরি গাছ থাকে তো সেই গাছ অবশ্যই কথা বলবে। হে জাদুকরি বৃক্ষ, আপনি কোথায়? আমি আপনার পাতা নিতে এসেছি, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। হ্যাঁ হ্যাঁ বাবা, কেন না, আমি তোমাকে আমার পাতা দিতে পারি। যদি তুমি আমার 3টি ধাঁধার সঠিক উত্তর দাও তাহলে আমি তোমাকে পাতা দিতে পারি। কিন্তু মনে রেখো, যদি তুমি আমার ধাঁধার ভুল উত্তর দাও তাহলে আমি তোমায় সারা জীবনের জন্য বন্দি করে নেব। ঠিক আছে বৃক্ষ দেবতা, আপনি আপনার ধাঁধার প্রশ্ন শুরু করতে পারেন। আমার প্রথম ধাঁধাটি তাহলে বলো, এমন কি আছে যা আমরা দেখতে পাই কিন্তু ছুঁতে পারি না? পান্নালাল ধাঁধা শুনে ভয় পেয়ে যায়, কারণ তার কাছে সেই ধাঁধার উত্তর নেই। আমার মনে হয় তুমি আমার ধাঁধার উত্তর জানো না। ঠিক আছে, আমার দ্বিতীয় ধাঁধাটি শোনো। আমি আলবেলা কারিগর, কাটি কালো ঘাস, রাজা মন্ত্রী সবাই আসে, দেখে মনে হয় আমার দাস। এবার তৃতীয় ধাঁধা, গন্ধ আছে কিন্তু ফুল না, জলে কিন্তু জ্বালায় না। কিন্তু বৃক্ষ দেবতা, এই সমস্ত প্রশ্নের উত্তর তো আমার একটাও জানা নেই। বাবা, তুমি তো আমার একটা ধাঁধার উত্তরও দিতে পারলে না, তাহলে এবার তোমাকে আমার বন্দী হতে হবে সেই প্রতিজ্ঞা অনুসারে। তোমার কি মনে আছে? এই বলেই বৃক্ষ পান্নালালকে বন্দী করে ফেলে। অন্যদিকে হীরালাল তার বন্ধু পান্নালালের সাথে দেখা করার জন্য ফোন দিয়াছে। মহারাজ, আজ আমার স্বাস্থ্য ততটা ভালো লাগছে না, এই জন্য আমি আজ একটু আরাম করতে চাই মহারাজ। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি গিয়ে আরাম করুন। মন্ত্রী চুপচাপ মহলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে পড়েন। হীরালাল ওই জাদুকরি গাছটির কাছে পৌঁছে দেখে যে তার বন্ধু একটি গাছের ডালে একটি খাঁচার মধ্যে বন্দি অবস্থায় আছে। হে বৃক্ষ দেবতা, আপনি আমার বন্ধুকে ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, কেন না, আমি তোমার বন্ধুকে অবশ্যই ছেড়ে দেব, আর তোমাকে আমার পাতাও দেব যদি তুমি আমার 3টি ধাঁধার সঠিক উত্তর দাও। ঠিক আছে বৃক্ষ দেবতা, আপনি আপনার ধাঁধা শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার প্রথম ধাঁধা, এমন কি আছে যা আমরা দেখতে পাই কিন্তু সেটাকে আমরা ছুঁতে পাই না? হে বৃক্ষ দেবতা, এর সঠিক উত্তর হলো স্বপ্ন। মানুষ স্বপ্ন তো দেখতে পারে কিন্তু সেটাকে কখনো ছুঁতে পারে না। হ্যাঁ হ্যাঁ, একদম সঠিক উত্তর। আমার দ্বিতীয় ধাঁধা শোনো। আমি আলবেলা কারিগর, কাটি কালো ঘাস, রাজা মন্ত্রী সিপাহী সবাই আমার দাস। হে বৃক্ষ দেবতা, এর সঠিক উত্তরটি হলো নাপিত, কারণ নাপিতের কাছে সকলকেই মাথা নত করে চুল দাড়ি কাটতে হয়। আরে বাহ বাহ, তুমি তো কত বুদ্ধিমান। এবার আমার তৃতীয় আর শেষ ধাঁধাটি শোনো। গন্ধ আছে কিন্তু ফুল না, জলে কিন্তু জ্বালায় না। হে বৃক্ষ দেবতা, এর সঠিক উত্তরটি হলো ধূপকাঠি। আরে বাহ বাহ, তুমি তো সত্যিই এক বুদ্ধিমানের প্রতীক। আমি তোমার উপর অত্যন্ত খুশি। এই জন্য আমি তোমার বন্ধুকে বন্ধনমুক্ত করছি আর তোমাকে আমার অমূল্য পাতা দিচ্ছি। বৃক্ষ দেবতা সাথে সাথেই তার বন্ধুকে ছেড়ে দেয়। হীরালাল তার বন্ধুকে সঙ্গে সঙ্গে গিয়ে জড়িয়ে ধরে। আমার বন্ধু, আমি মন্ত্রী হয়ে তোমার কাছ থেকে কত দূরে চলে গেছি। আমি চাই না মন্ত্রী হতে। আগে তো আমরা একসাথেই থাকতাম, একসাথে কাজ করতাম, কিন্তু এখন তো তোমার সাথে দেখা করাও অনেক মুশকিল। আমি আজকেই মহারাজকে বলে দেব যে আমি মন্ত্রী হতে চাই না, আমি মালেই অনেক ভালো আছি। কিন্তু মন্ত্রী মশাই, আপনি কেন মন্ত্রীপদ বহিষ্কার করতে চাইছেন? এই পদের জন্য তো মানুষ পাগল, কিন্তু আপনি কেন এমন করতে চাইছেন? মহারাজ, আমি মন্ত্রী হয়ে আমার বন্ধুকে হারাতে চাই না। যদি আজ আমি ওই বৃক্ষের কাছে না যেতাম তাহলে আমার বন্ধু কখনোই ফিরে আসতে পারতো না।
আমি মন্ত্রী হয়ে পুরো দূরে সরে গেছি তার থেকে। এখন এখন আর আমি তাকে হারাতে চাই না, এই জন্য আমি মন্ত্রী হতে চাই না। আর মহারাজ, আমি তার সাথে মালি হয়েই থাকবো। এই সমস্ত কথা শুনে রাজামশাই আরও ভাবুক হয়ে পড়েন। বাহ হীরালাল, বাহ! তুমি সত্যি নামেই না, সত্যি তুমি এক হীরা। আমি তোমার এই বন্ধুত্বের সম্পর্ককে প্রণাম জানাই। আজ থেকে তুমি সর্বদা তোমার বন্ধুর সাথেই থাকবে। এইভাবেই হীরালাল ও পান্নালাল তারা বাগানে একসাথে মালির কাজ শুরু করে দেয়।